নগদ টাকার নিরাপত্তা, বিনিয়োগের ভরসা আর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড আমাদের ব্যাংক খাত। কিন্তু কি হবে যদি এই হৃৎপিণ্ডই দুর্বল হয়ে পড়ে? যদি দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি মাঝারি আকারের ঝুঁকিতে থাকে? হ্যাঁ, এমনই এক সতর্কবার্তা দিয়েছে খোদ বাংলাদেশ ব্যাংক। তাদের সর্বশেষ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট বা আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন অনুযায়ী আমাদের ব্যাংকিং সেক্টর এক মাঝারি মাত্রার ঝুঁকির মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এই ঝুঁকির পেছনের কারণটা কি? সাধারণ মানুষের আমানত কি সত্যিই সুরক্ষিত? আর এই সংকট থেকে বেরিয়ে আসার পথই বা কি? আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোরই গভীরে যাব। চলুন বাংলাদেশের ব্যাংক খাতের বর্তমান অবস্থার একটি চুলচেরা বিশ্লেষণ করা যাক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। যে কোনো ব্যাংকের আর্থিক শক্তির অন্যতম বড় পরিমাপক হল তার মূলধন পর্যাপ্ততা অনুপাত বা সিএআর। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে তাদের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে ন্যূনতম 10% মূলধন রাখতে হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে চলতি বছরের জুন প্রান্তিকে আমাদের ব্যাংক খাতের গড় মূলধন পর্যাপ্ততা নেমে এসেছে মাত্র 4.5%। মাত্র 3 মাস আগে অর্থাৎ মার্চ প্রান্তিকে এই হার ছিল 6.74%। এই উদ্বেগজনক পতনই ব্যাংক খাতকে মাঝারি ঝুঁকির কাতারে ফেলে দিয়েছে। কিন্তু কেন এই মূলধন ঘাটতি? এর প্রধান কারণ হল খেলাপি ঋণের বোঝা। খেলাপি ঋণ অর্থাৎ যে ঋণ গ্রাহক সময়মতো পরিশোধ করছেন না, তা আমাদের ব্যাংক খাতকে ভেতর থেকে ক্ষয় করে দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের জুন মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ প্রথমবারের মতো 5,30,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা ব্যাংক খাতের মোট ঋণের প্রায় 30%। মাত্র এক বছরে খেলাপি ঋণ বেড়েছে 3,19,000 কোটি টাকা, যা প্রায় 151% অবিশ্বাস্য বৃদ্ধি। এই বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো প্রয়োজনীয় প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখতে পারছে না, ফলে তাদের মূলধন ক্ষয় হয়ে যাচ্ছে। জুন মাস শেষে দেশের 24টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে, যাদের সম্মিলিত ঘাটতির পরিমাণ 1,55,866 কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত, বেসরকারি এবং শরিয়া ভিত্তিক ব্যাংকও রয়েছে। প্রশ্ন হল, খেলাপি ঋণের এই পাহাড় কিভাবে তৈরি হলো? অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা এর পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন সুশাসনের অভাব এবং রাজনৈতিক প্রভাবকে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগত দশকে দেশের ব্যাংক খাতকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে একই পরিবারের একাধিক সদস্যের পরিচালক হওয়ার সুযোগ এবং দীর্ঘ সময় ধরে পদে থাকার ব্যবস্থা পরিবারতন্ত্রকে উৎসাহিত করেছে। অভিযোগ রয়েছে, পরিচালকেরা নিজেদের মধ্যে ঋণ ভাগাভাগি করেছেন। রাজনৈতিক বিবেচনায় যোগ্যতা না থাকা সত্ত্বেও বড় বড় ঋণ অনুমোদন দেওয়া হয়েছে। এসব ঋণের বড় একটি অংশই আর ফেরত আসেনি, যা এখন খেলাপি ঋণে পরিণত হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির তথ্যমতে গত 15 বছরে ব্যাংক খাতে 24টি বড় ঋণ কেলেঙ্কারি প্রায় 92,261 কোটি টাকা আত্মসাৎ হয়েছে। আরও আশঙ্কার বিষয় হল, এই বিপুল পরিমাণ খেলাপি ঋণ অল্প কিছু সংখ্যক গ্রাহকের কাছে কেন্দ্রীভূত। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনই বলছে, কোনো ব্যাংকের শীর্ষ 2 ঋণ গ্রহীতা খেলাপি হয়ে গেলেই সেই ব্যাংক গুরুতর আর্থিক চাপে পড়বে। রাষ্ট্রায়ত্ত 6টি ব্যাংকের মোট খেলাপি ঋণের প্রায় 57%ই আটকে আছে শীর্ষ 20 জন গ্রাহকের কাছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে সম্প্রতি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ব্যাংক ব্যাংক খাতের সংস্কারে মনোযোগ দিয়েছে। ইতোমধ্যে একটি উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যারা ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র তুলে ধরে উত্তরণের জন্য সুপারিশ করবে। বাংলাদেশ ব্যাংক নিজেও সংস্কারের জন্য সরকারের কাছে 9 দফা প্রস্তাব পাঠিয়েছে। এর মধ্যে অন্যতম হল রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করা, গভর্নর এবং ডেপুটি গভর্নর নিয়োগে অনুসন্ধান কমিটি গঠন এবং পরিচালনা পর্ষদে স্বাধীন বিশেষজ্ঞের সংখ্যা বাড়ানো। তদারকি ব্যবস্থা শক্তিশালী করতে রিস্ক বেস সুপারভিশন বা তদারকি ভিত্তিক তদারকি নামে একটি নতুন পদ্ধতি চালু করার ঘোষণাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই পদ্ধতিতে ব্যাংকগুলোর সম্ভাব্য ঝুঁকি আগেই মূল্যায়ন করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। আন্তর্জাতিক ঋণমান নির্ণায়ক সংস্থা মুডিজ খেলাপি ঋণ নবায়নে অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়ে সতর্ক করলেও সঠিক সংস্কার বাস্তবায়িত হলে খাতটা ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আশার কথা হলো, এই সংকটের মধ্যেও ব্যাংক খাতের মোট সম্পদ 3% বেশি বেড়েছে। অর্থনীতিবিদেরা বলছেন, যদি প্রস্তাবিত সংস্কারগুলি সঠিকভাবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে বাস্তবায়িত করা যায়, দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী ব্যাংকের সাথে একত্রিত করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া যায় এবং খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়া যায়, তবেই ব্যাংক খাতের ওপর মানুষের আস্থা ফিরে আসবে।
বাংলাদেশের ব্যাংক খাত এখন একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে বিপুল পরিমাণ খেলাপি ঋণ, মূলধন ঘাটতি এবং সুশাসনের অভাবের মতো গম্ভীর চ্যালেঞ্জ, অন্যদিকে সংস্কার ও ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। এই মাঝারি ঝুঁকি থেকে ব্যাংক খাত কি পুরোপুরি বেরিয়ে আসতে পারবে? প্রস্তাবিত সংস্কারগুলি কি আলোর মুখ দেখবে, নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাবে সেগুলি শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে? এর উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। তবে একটি বিষয় স্পষ্ট, যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি সুস্থ ও শক্তিশালী ব্যাংক খাতের কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন কঠোর আইন প্রয়োগ, স্বচ্ছতা, জবাবদিহিতা আর সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা। সাধারণ আমানতকারী হিসেবে আমাদেরও সচেতন থাকতে হবে এবং ব্যাংকিং খাতের প্রতিটি পরিবর্তনের দিকে নজর রাখতে হবে। ব্যাংকিং খাতের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য বিষয়ক এমন আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।